আসসালামু আলাইকুম। আমি মনে করি কোথাও বিনিয়োগ করার আগে একটু সময় ব্যয় করে হলেও সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া। তো সরকারি সুকুক যেহেতু এখন বাজারে এসেছে, এই সুকুকের অল্টারনেটিভ হলো গভর্নমেন্ট ট্রেজারি বন্ড। তো এই সুকুক এবং ট্রেজারি বন্ডের মধ্যে আসলে কোথায় বেসিক ডিফারেন্স গুলো আছে এবং কি মিল আছে সেই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। আমার আলোচনার বিষয়বস্তু আজকে সরকারি সুকুক এবং গভর্নমেন্ট ট্রেজারি বন্ড। আসলে কোথায় আপনার বিনিয়োগ করা উচিত? তো দর্শক, ১ম এই বলছি যে সরকারি সুকুকের কথা বলেন আর গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের কথা বলেন, এই ২ টার মাধ্যমেই সরকার জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে। কেন সংগ্রহ করে? কারণ আমাদের দেশের সরকার আপনি জানেন প্রতি বছর যে বাজেট উপস্থাপন করে, সেই বাজেটে সরকার যত টাকা আয় করে তার চেয়ে বেশি সরকার ব্যয়ের পরিকল্পনা করে। এখন বিষয়টা হলো যে সরকার আয় করে আপনারা জানেন ট্যাক্স বাবদ, ভ্যাট বাবদ। ধরেন যে আমাদের দেশে যেরকম হয় যে ধরেন ৳৫ সরকার আয় করতে পারতেছে এই আগামী বছরে, তাহলে সরকারের আয় হলো ৳৫। কিন্তু সরকার ব্যয়ের পরিকল্পনা করেছে ৳৭। এই যে ৳২ অতিরিক্ত ব্যয় করবে, সেটা কোথায় পাবে? সেই ৳২ সরকার বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে। তার মধ্যে অন্যতম হলো ব্যাংকিং সেক্টর থেকে সরকার সংগ্রহ করে, জনগণের নিকট থেকে সরকার সংগ্রহ করে। এই ট্রেজারি বন্ড এবং সুকুক এই ২ টার মাধ্যমেই সরকার ব্যাংকিং সেক্টর থেকে জনগণের নিকট থেকে অর্থ সংগ্রহ করে। তবে ২ টার বেসিক পার্থক্য হলো ট্রেজারি বন্ড হলো কনভেনশনাল একটা ইন্সট্রুমেন্ট, যেটা সুদভিত্তিক ইন্সট্রুমেন্ট। আর সুকুক হলো একটা ইসলামী শরিয়া ভিত্তিক ইন্সট্রুমেন্ট। সুকুকে বিনিয়োগ করার বিপরীতে আপনি যে রিটার্ন পাবেন সেটাকে বলা হচ্ছে ভাড়া আয়। বিষয়টা একটু ক্লিয়ার করি। নরমালি আমাদের দেশে যে সুকুক গুলো নিয়ে কাজ করা হয়েছে ইতিমধ্যে, সেগুলো হলো বেশিরভাগই হলো ইজারা মোডে। ইজারা মানে হলো লিজ ফাইন্যান্সিং। যারা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন তারা বিষয়টা খুব ইজিলি বুঝবেন, বাকিরাও বুঝবেন। আমি একটু ক্লিয়ারলি বলি যে এখানে আপনি সরকারকে সুকুক কেনার মাধ্যমে যে অর্থটা দিচ্ছেন, সেই অর্থটা দেয়ার অর্থ হলো সরকারি একটা নির্দিষ্ট অ্যাসেট, যেমন ধরেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট একটা এলাকার, সেটার আংশিক মালিকানা আপনি পেয়ে গেলেন। মানে আপনি টাকা দিচ্ছেন, আপনি মালিক হয়ে যাচ্ছেন এবং দেখেন টাকা দিচ্ছেন যেটা ডেভেলপ করার জন্য সরকার নিচ্ছে। অলরেডি সেটা কিন্তু কিছু না কিছু অংশ আছে রাস্তাঘাট, সেটার আরো উন্নয়ন করবে। মানে আপনার টাকা দিয়ে একটা রিয়েল অ্যাসেট ক্রিয়েট হচ্ছে যেটা ইসলামী শরিয়া সাপোর্ট করে। তো সুকুকের ক্ষেত্রে এই প্রজেক্ট অ্যাসেসমেন্টে যেমন আপনাদের অনেকেরই প্রশ্ন হয় যে ভাই সুকুক যদি কেনে, এবারের যে সুকুক এসেছে সেখানে দেখলাম যে 10.40 হারে ভাড়া দিবে সরকার। তো এখন নরমালি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে কি সরকারের এত টাকা আয় হয় টোল বাবদ? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আপনি যেভাবে আয়টাকে হিসাব করতেছেন সেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। সরকার যখন একটা সরকারি প্রজেক্ট অ্যাসেসমেন্ট করে, সে কিন্তু শুধু অ্যাকাউন্টিং প্রফিট বিবেচনা করে অ্যাসেসমেন্ট করে না। অ্যাকাউন্টিং প্রফিট মানে হলো আপনার সরাসরি আপনি দেখতেছেন আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা থাকে আপনার কাছে, সেটা হলো অ্যাকাউন্টিং প্রফিট। বাট সরকার সেখানে ইকোনমিক প্রফিটও বিবেচনা করে। কারণ সেখানে যদি একটা রাস্তাঘাট হয়, ব্রিজ, কালভার্ট হয়, তাহলে সমসাময়িক অন্যান্য ইন্ডাস্ট্রি সেখানে গড়ে উঠবে। সেই ইন্ডাস্ট্রি গুলা থেকে সরকার ট্যাক্স কালেকশন করতে পারবে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেই জীবনযাত্রার মান উন্নয়ন হলে মানুষের ইনকাম বাড়বে এবং ইনকাম বাড়লে ট্যাক্স দেওয়ার পরিমাণ বাড়বে। সো এটার সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো ইনকাম কিন্তু সরকারের জড়িত। এই সবকিছু মিলিয়ে সরকার একটা হিসাব করে যে আসলে এই যে প্রজেক্ট, যেমন ধরেন ৳৫,০০০ কোটি ব্যয় করে একটা এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলা উন্নয়ন করবে। তাহলে ব্যয় হলো ৳৫,০০০ কোটি এবং তার বিপরীতে যদি সরকার ধরেন ৭ বছর, ৮ বছর, ১০ বছরের জন্য এই প্রজেক্টটা আসলে কন্টিনিউ করে, তাহলে দেখবে যে এই টাইমে সরকার কত টাকা এরকম আয় হচ্ছে, তার অ্যাকাউন্টিং প্রফিট হচ্ছে, তার ইকোনমিক প্রফিট হচ্ছে। এরকম সোশ্যাল ইমপ্যাক্ট গুলো পর্যন্ত বিবেচনা করে সরকার হিসাব করে দেখেছে তার আসলে তার পক্ষে যারা এখানে টাকা দিয়েছে তাদেরকে 10.40 হারে ভাড়া সে দিতে পারবে। এটা সুকুকের ক্ষেত্রে একেক প্রজেক্টের আপনার ভাড়ার রেট কিন্তু একেক রকম হয়। কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে আপনারা যে সরকারকে টাকা দিচ্ছেন, তার বিপরীতে সরকার নির্দিষ্ট কোন অ্যাসেটটা ডেভেলপ করতেছে সেটা কিন্তু আসলে আমাদের পক্ষে যারা আমরা টাকা দেই সেটা জানা সম্ভব হয় না এবং সরকারের পক্ষেও জানানো সম্ভব হয় না। সরকার ওভারঅল তার টাকার প্রয়োজন যতটুকু সেইটা ট্রেজারি বন্ড সময়ে নরমালি প্রতি মাসেই তো আপনার ৪ সপ্তাহে ট্রেজারি বন্ড বিক্রি করা হয়। তার মাধ্যমে সরকার সংগ্রহ করে। তো ইসলামী শরিয়া আসলে ওই ফিজিক্যাল অ্যাসেটে ইনভেস্টমেন্ট, অ্যাসেট ক্রিয়েশন এবং
আপনার নির্ধারিত রেট না কিন্তু সুকুকে আপনারা যেটা পাচ্ছেন 10.4 এটা হলো এই প্রজেক্টের জন্য। আরেকটা সুকুকের জন্য দেখবেন যে অন্য রেটে আপনারা আপনার ভাড়া পাচ্ছেন। আবার এখানে যেহেতু এটা ইসলামী শরিয়া ভিত্তিক, সুতরাং আপনি যে 10.40 হারে ভাড়াটা পাচ্ছেন, এইটা আপনি ভবিষ্যতে কমে যাওয়ারও কিন্তু একটা নিয়ম অনুযায়ী একটা সুযোগ আছে। যদিও সরকার এখানে আশ্বস্ত করতেছে যেই জায়গাটায় আপনার টাকাটা ইনভেস্ট করতেছে, সেই রাস্তাঘাটের ব্যবহার দিনকে দিন বাড়বে না কমবে বলেন তো? অবশ্যই বাড়বে। মানুষের জীবনযাত্রাতে এটা পজিটিভ ইমপ্যাক্ট যেটা সেটা দিনকে দিন বাড়বে। সো এটা থেকে যে রিটার্ন সেটা সরকার দেখতেছে যেহেতু ভালো প্রজেক্ট রিটার্ন দিন, দিন বাড়বে। সো হয়তো আপনাকে কম দিবে না। কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু এটা শরিয়া ভিত্তিক আপনাকে কিন্তু সেই রিস্কটা নিতে হবে। তো এই হলো শরিয়া ভিত্তিক হওয়ার সুকুকের মেইন রিজন। অপরদিকে ট্রেজারি বন্ডের যে বিষয়টা আমি বললাম সেটাও আশা করি আপনারা বুঝতে পারছেন কেন এটা ইন্টারেস্ট বেসড। তো আপনাদেরকে এই পার্থক্যের পাশাপাশি আরো যে বিষয়গুলো আপনাদেরকে এই সুকুকে বিনিয়োগ করবেন না ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন সেই বিষয়টা নিয়ে জানা উচিত বলে আমি মনে করি। সেটা হলো যে আপনার সেফটি দুইটাই সমান সেফ। ঠিক আছে? দুইটার মাধ্যমে সরকারকে আপনি অর্থ দিচ্ছেন এবং ফেরত দিবে সরকার। সো ২ টার সেফটি কিন্তু সমান। তারপরে যে বিষয়টা সেটা হলো মেয়াদের আগেই যদি আপনার অর্থের প্রয়োজন হয়, ট্রেজারি বন্ড এবং সুকুক ২ টাই কিন্তু মেয়াদের আগে এনকেশমেন্ট বা নগদায়ন করা যায় না বা ভাঙানো যায় না যেটা আপনারা সহজ ভাষায় বলেন। যেমন সঞ্চয়পত্র আপনারা জানেন যখন প্রয়োজন আপনি গেলেন ভাগায় ফেললেন। কিন্তু এই ২ টার একটাও ভাঙানো যায় না। বাট ২ টাই মেয়াদ শেষ হওয়ার আগে আপনার অর্থের প্রয়োজন হলে আপনি বিক্রি করতে পারবেন। এটাকে বলা হচ্ছে ট্রেডেবিলিটি। সেকেন্ডারি মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখছি, বিক্রয়ের যেই সহজ কতটুকু বিক্রয় করাটা, এইটার ভিত্তিতে যদি আমি তুলনা করি তাহলে ট্রেজারি বন্ড তুলনামূলক বিক্রয় করা সহজ। কারণ এই ট্রেজারি বন্ডের গ্রাহক বাজারে বেশি এবং ট্রেজারি বন্ডের পরিমাণও বেশি এবং বিক্রয়ের যে সেকেন্ডারি মার্কেট সেটার অবকাঠামো তুলনামূলক ভালো। তবে সুকুকেরও প্রচুর চাহিদা আছে যেহেতু এটা ইসলামী শরিয়া ভিত্তিক প্রোডাক্ট প্রচুর মানুষ কিনতে চায়। আপনি এটাও কিন্তু চাইলে মেয়াদের আগে বিক্রয় করতে পারবেন। তারপর যে বিষয়টা বলবো আমি সেটা হলো যে আসলে কিনবো কিভাবে? এই ২ টার মধ্যে পার্থক্যটা কোথায় কেনার ক্ষেত্রে? ট্রেজারি বন্ড যখন আপনি ফ্রেশ ট্রেজারি বন্ড কিনতে চান তাহলে আপনারা জানেন ব্যাংকে গিয়ে একটা ১ পেজের ফর্ম ফিল আপ করে একটা বিপিআইডি মানে বিজনেস পার্টনার আইডি খুলতে হয়। এটা ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে আপনি যখন এই ১ পেজের ফর্মটা আপনি দিবেন, আমার অন্যান্য ভিডিওতে আমি এগুলা কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। একটু দেখে নিতে পারেন। সেই ব্যাংকের ব্রাঞ্চ এটা তারা ব্রাঞ্চ থেকে এটা কিন্তু খুলতে পারে না। তারা কি করবে? আপনার ওই ব্যাংকের হেড অফিসে একটা ট্রেজারি ডিভিশন বা ট্রেজারি ডিপার্টমেন্ট আছে। সেই ট্রেজারি ডিপার্টমেন্টে পাঠাবে। সেই ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংকের হেল্প নিয়ে সে আপনার বিপিআইডি টা খুলে দিবে। তাহলে ট্রেজারি বিল বলেন, বন্ড বলেন সেগুলো কেনার জন্য আপনাকে বিপিআইডি খুলতে হবে। বাট সুকুক কেনার জন্য আপনাকে যেটা করতে হবে এতদিন পর্যন্ত যেটা ছিল যে সুকুক কেনার জন্য একটা অ্যাপ্লিকেশন করলেই হতো। বাট এবার থেকে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বন্ডের মতো এটাকে একটা আইডির মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতেছে। কারণ প্রচুর সুকুক যেহেতু আসবে, একটা যদি ডিজিটাল আইডেন্টিটি না থাকে তাহলে এটাকে আপনার হিসাব রাখা, সেল করা, এনকেশমেন্ট করা এগুলোর মধ্যে ব্যাপক ভবিষ্যতে ঝামেলা তৈরি হতে পারে। এটাকে সহজ করার জন্য তারা বিপিআইডির মতো এখানে একটা এসআই আইডি আমি যতদূর জেনেছি সেটা হলো শরিয়া ইনভেস্টর আইডি। সেটাও এই একইভাবে বিপিআইডির মতো ব্রাঞ্চে আপনি একটা অ্যাপ্লিকেশন জমা দিবেন। সেই ব্রাঞ্চগুলো তাদের হেড অফিসের যে ট্রেজারি সরিয়ে উইং আছে বা ইউনিট আছে বা ডেস্ক আছে সেখানে পাঠাবে। তারা আপনার জন্য একটা এসআই আইডি ওপেন করবে। তো ট্রেজারি বন্ড বা সুকুক মানে পিপিআইডি বা এসআই আইডি যাই ওপেন করেন না কেন তার আগে যেই ব্যাংকে আপনি এগুলো ওপেন করবেন সেই ব্যাংকে আপনার নামে কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এই ২ টা আইডি ওপেন হওয়ার পরে আপনি আপনার কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টে আপনি যেই পরিমাণ টাকার সুকুক কিনতে আগ্রহী সেই পরিমাণ টাকা জমা রাখবেন এবং যেদিন অকশন হবে তার আগের দিন পর্যন্ত আপনি আপনার ওই ব্রাঞ্চের মাধ্যমে ওই ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টে জানায় রাখবেন যে, "ভাই আমি এত টাকার সুকুক এবার কিনতে আগ্রহী।" ঠিক আছে? তাহলে ওই ট্রেজারি ডিপার্টমেন্ট আপনার পক্ষ হয়ে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশনটা পাঠায় দিবে। এটাকে বলে বিট সাবমিট করা। ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক থেকে অটোমেটিক সিস্টেমে আপনার জন্য যতটুকু সুকুক বরাদ্দ হওয়ার কথা ততটুকু পেয়ে যাবেন। আপনাদেরকে বলে রাখতেছি যে সুকুকের সুকুকের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি হওয়ার কারণে
বিগত সুকুক গুলাতে আমরা যেটা দেখেছি যে সরকার ৫,০০০ কোটি টাকা সুকুক ইস্যু করবে। কিন্তু মানুষ এত পরিমাণ আবেদন করছে যে প্রায় ২৮ গুণ পর্যন্ত আমরা শুনেছি আবেদন এসেছে। তাহলে আপনি যদি ৳১,০০,০০০ সুকুক কেনার জন্য আবেদন করেন, সরকারের কাছে যদি ৳১,০০,০০০ সুকুক বরাদ্দ দেয়ার মতো না থাকে, তাহলে আপনাকে কিন্তু ৳১,০০,০০০ সুকুক সরকার দিতে পারবে না। মানে বাংলাদেশ ব্যাংক আপনার অনুকূলে ৳১,০০,০০০ সুকুক তখন বরাদ্দ দিতে পারবে না। এই ক্ষেত্রে যারা আবেদনকারী আমি যতদূর জেনেছি বাংলাদেশ ব্যাংক সবাইকেই দেয়। এটা কি করে? সে রেশিও অনুপাতে। দেন সুকুক দেয়ার মতো যতটুকু সুকুক আছে আপনি ৳১,০০,০০০ র আবেদন করেন, দেখা যাচ্ছে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ যদি আবেদন বেশি পড়ে আরকি এটা বলতেছি এরকমভাবে পাবেন। আর যদি এমন হয় যতটুকু ইস্যু করবে ততটুকুই আবেদন পড়ল বা তার চেয়ে কম আবেদন পড়ল, তাহলে কিন্তু আপনি যত টাকার আবেদন করছেন তত টাকার সুকুকই আপনি বরাদ্দ পাবেন। এই সুকুক আপনি মিনিমাম ৳১০,০০০ র ক্রয় করতে পারেন। তবে ৳১০,০০০ র পরে আপনি চাইলে ৳১৫,০০০ র ক্রয় করতে পারবেন না। ৳১০,০০০ র মাল্টিপল মানে ১০ কে ২ দিয়ে গুণ দিলে কত হয়? ২০,০০০, ৩ দিয়ে গুণ দিলে কত হয়? ৩০,০০০। এইভাবে ৪০, ৫০, ৬০ মানে কোনো হায়ার লিমিট নেই। আপনি যত টাকা আপনার আছে তত টাকারই কিন্তু সুকুক ক্রয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন। একই সাথে ট্রেজারি বন্ডেরও কোনো হায়ার লিমিট নেই। তবে সেটা মিনিমাম ৳১,০০,০০০ ক্রয় করতে হয়। যেখানে সুকুক মাত্র ৳১০,০০০ ক্রয় করা যায়। সুকুক বলেন আর ট্রেজারি বন্ড বলেন, আপনি যদি কেনা হয়ে যায় তখন আপনাকে আপনি যেই ব্যাংকের মাধ্যমে ক্রয়ের জন্য আবেদন করেছেন সেই ব্যাংক থেকে একটা ১ পেইজের একটা হোল্ডিং রিপোর্ট দিবে। হোল্ডিং রিপোর্ট মানে হলো আপনি যে এটার মালিকানা হোল্ড করতেছেন সেটা প্রমাণ করার জন্য ট্রেজারি বন্ডের ক্ষেত্রেও আপনাকে একটা রিপোর্ট দিবে। এই সুকুকের ক্ষেত্রেও একটা ১ পেজের হোল্ডিং রিপোর্ট দিবে এবং বিনিয়োগ করার পরে ট্রেজারি বন্ডের মতো সুকুকের যে রিটার্নটা মানে আপনি সুকুকে কি পাবেন? বলেছিলাম না শুরুতে? ভাড়া বাবদ টাকা পাবেন। আর ট্রেজারি বন্ডে কি পাবেন? কুপন রেট বলে। তো কুপন রেট মানে ইন্টারেস্ট এক প্রকার। তো সেইটা কিন্তু প্রতি ৬ মাস পর আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে কিনেছেন, যেমন আমি বলেছিলাম না আপনার নামে একটা কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থাকা লাগবে যেটাতে আপনি টাকা জমা রাখবেন। সেই অ্যাকাউন্টে আপনার এই রিটার্নটা কিন্তু ৬ মাস পর চলে আসবে। আর মূল টাকাটা হলো মেয়াদ শেষে অটোমেটিক চলে আসবে। কোন অ্যাপ্লিকেশন করতে হবে না, কোথাও জানাইতেও হবে না। এখন ট্যাক্সের যে বিষয়টা সেটা হলো যে এই ২ টার ক্ষেত্রে ট্যাক্সের নিয়ম একেবারেই সেইম। যেমন ট্রেজারি বন্ড বলেন আর সুকুক বলেন, এই ২ টার যে রিটার্ন আপনি পান সেই রিটার্নটার উপরে 10% সোর্স ট্যাক্স হিসেবে মানে যেটাকে বলা হয় উৎসে কর মানে টিডিএস উৎসে কর বাবদ আপনার ব্যাংক কেটে রেখে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে দিবে। যেমন আমি একটু উদাহরণ দেই। যদি আপনি ধরেন রিটার্ন ৳১,০০,০০০ পাওয়ার কথা তাহলে ৳১,০০,০০০ 10% কত? ৳১০,০০০ আপনার সোর্স ট্যাক্স বাবদ কেটে রাখবে ব্যাংক থেকে ৳৯০,০০০ আপনাকে দিবে এবং এই ৳৯০,০০০ আবার আপনার ট্যাক্স রিটার্ন এ আপনি ইনকাম হিসাবে দেখাবেন। যদি স্ল্যাব ভিত্তিক হিসাবে এটার উপরে ট্যাক্স আবার আসে ধরেন যে আপনার ইনকামটা একটু বেশি ১৫% এর ঘরে চলে গেল। তাহলে আপনার এই ইনকামের উপর ১৫% ট্যাক্স দেয়ার কথা, তাই না? যেহেতু ১৫% এর ঘরে আপনার ইনকামটা চলে গেল, ট্যাক্স রিটার্ন এর কথাটা বলতেছি আমি। তাহলে আপনি অলরেডি কত পার্সেন্ট কেটেছে ব্যাংক? আপনার কাছ থেকে ১০%। তাহলে অতিরিক্ত আরো ৫% কিন্তু আপনাকে রিটার্নের সাথে ট্যাক্স দিতে হবে। এটা এফডিআর এর কথা বলেন, ট্রেজারি বিল বন্ডের কথা বলেন, সুকুকের কথা বলেন। সব ক্ষেত্রে একই নিয়ম। শুধু ব্যতিক্রম হলো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র ক্রয় করার বিপরীতে যে রিটার্নটা আপনারা পান, সেটার উপরে 10% ট্যাক্স কাটে উৎসে কর, তাই না? সেই উৎসে কর বাবদ যা কাটে তাই কিন্তু ট্যাক্স। মানে আল্টিমেট ট্যাক্স লায়াবিলিটি আপনার ওইটাই। তারপরে যে রিটার্নটা আপনি পাবেন সঞ্চয়পত্রে সেটার উপর কিন্তু আপনার স্ল্যাব ভিত্তিক ইনকাম যতই হোক, রিটার্নের সাথে কিন্তু আর কোন এক্সট্রা ট্যাক্স দিতে হয় না। তো দর্শক সুকুক সম্পর্কে আরো অনেক তথ্য আছে। আপনাদের যদি এর বাইরে আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না। আর ট্রেজারি বন্ড এবং সুকুক রিলেটেড বেশ কিছু কনটেন্ট আলোচনা আমার রিলস সেকশনে আছে। আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিয়ে নিজেরাও শিখে নিতে পারেন এবং আমি মনে করি বিনিয়োগ করার আগে একটু সময় ব্যয় করে হলেও একটা বিষয় সম্পর্কে এভাবে বিস্তারিত জেনে আপনাদের টাকাটা বিনিয়োগ করা উচিত। ফাইন্যান্সিয়াল লিটারেসি রিলেটেড এই ধরনের অসংখ্য ভিডিও আমি তৈরি করি। আমার সাথে থাকুন, যুক্ত থাকুন, আমাকে ফলো করুন। আর যেকোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি।